বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 2 জানুয়ারি 2026। বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচ। আপনাদের সাথে আমার দ্বিতীয় 25তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধি 25তম ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব, গতদিন আপনাদের হোম টাস্ক দিয়েছিলাম কিছু সমস্যামূলক প্রশ্ন করে আসার জন্য। আপনারা কেউ সময় পাইছেন, কেউ পান নাই। তো যাই হোক, গতদিন আমরা যেটা পড়ছিলাম তারপরে এই যে পরের যে প্রবলেমেটিক প্রশ্নটা, এটা আলোচনা করি। দেখেন যে ক ক ক ব্যভিচারের উদ্দেশ্যে দিনের বেলা জোরপূর্বক গৃহে প্রবেশ করে ক্ষয়ের স্ত্রীর সাথে ব্যভিচার করে। তাহলে এখানে সে ঘর ভাঙা একটা অপরাধ এবং ব্যভিচার আর একটা অপরাধ। ক্ষয়ের বিরুদ্ধে দ্য পেনাল কোড 1860-এর সেকশন 454 এবং 497 পৃথকভাবে অভিযোগ গঠন করে। মানে কয়ের বিরুদ্ধে 454 ধারায় অভিযোগ গঠন করছে, 497-তে অভিযোগ গঠন করছে। উভয় সেকশনের অধীনে জায়গায় একটু লেখেন শাস্তি শব্দটা, শান্তি হয়ে গেছে, শাস্তি দেওয়া যাবে কি আলোচনা করো। এই দুইটা ধারার অধীনে তারা শাস্তি দেওয়া যাবে কিনা। এখন আমরা, এটা হলো 235-এর 1 হবে, মনে আছে কিনা, যে একই কার্য দ্বারাই একই ব্যক্তি যদি একাধিক অপরাধ করে তাহলে ওই সকল অপরাধের জন্য আলাদা আলাদা চার্জ গঠন করে একসাথে বিচার করা যাবে। চার্জ কিন্তু পৃথক পৃথক হবে, কিন্তু বিচার হবে একসাথে। 235-এর 1। এখানে তো দুইটার কথা লাগছে। এখানে যদি সে ঘর ভাঙতো, তারপরে ব্যভিচার করছে, চুরি করছে, আঘাত করছে, হত্যা করছে, যত যা করতো সবগুলোর বিচার একসাথে করা যেত। তো এখানে আমরা ঘটনার বর্ণনা লিখি নাই। ঘটনার বর্ণনা আমি আপনাদের লেখা শিখাইছি। দেখি বিথিকা বলেন তো, ঘটনার বর্ণনা কোন পর্যন্ত হবে? কোনটুক? একটু ঘটনা বর্ণনা। এই অনলাইনে আরিফ রায়হান খান বলেন, ঘটনা বর্ণনা কোন পর্যন্ত হবে? স্যার ব্যভিচার করে এই পর্যন্ত। পৃথকভাবে অভিযোগ গঠন করে এই পর্যন্ত, ঠিক আছে। এই যে দেখেন, মানে ক, কারণ এই যে অভিযোগ গঠন করে, তারপরে জানতে চাইছে যে উভয় সেকশনের অধীন শাস্তি দেওয়া যাবে কি আলোচনা করুন। তাহলে আমার বিচার্য বিষয় হবে উভয় সেকশনের অধীনে করে শাস্তি দেওয়া যাবে কিনা সেটা আলোচনা করতে হবে, বুঝছেন। এরপরে আইনগত পর্যালোচনায় আমরা 235-এর 1 লিখে দিলে হচ্ছে। এখানে ক কে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে, কারণ ফৌজদারি কার্যবিধির ধারা 235-এর 1 অনুসারে পরপর সংঘটিত কতগুলো কাজ পরস্পরের সাথে এরূপ ভাবে সম্পর্কযুক্ত হয় যে কাজগুলো একটিমাত্র কাজের সামিল, এবং একই ব্যক্তি যদি উক্ত ব্যাপারে একাধিক অপরাধ করে থাকে তাহলে এরূপ প্রত্যেকটি অপরাধের জন্য তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে একটিমাত্র মামলা বিচার করা যাবে। তাই উভয় ধারার অধীনে ক কে শাস্তি দেওয়া যাবে। সুতরাং উভয় ধারার অধীনে ক রে শাস্তি দেওয়া যাবে, বুঝছেন। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখেন, একই ধরনের আর কি। ক অন্যায়ভাবে খ কে লাঠি দ্বারা আঘাত করে, মানে তারা লাঠি দ্বারা আঘাত করছে করে। ক এর বিরুদ্ধে পেনাল কোডের সেকশন 323, 323 এবং 352 ধারায় পৃথকভাবে অভিযোগ গঠন করে। সে কাজ করছে একটা লাঠি দ্বারা আঘাত, এখন তার বিরুদ্ধে চার্জ গঠন করছে 323 ধারায় করছে, 352 ধারায়ও করছে। এখন উভয় ধারার অধীনে তার শাস্তি দেওয়া যাবে কিনা। কাজ করছে কিন্তু একটা, কিন্তু অপরাধ হয়েছে কয়টা? দুইটা। এখন এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে যাই, সবার আগে আমার জানতে হবে যে 323-এ কি আছে, 352-তে কি আছে। 323-এ আছে হলো স্বেচ্ছায় আঘাত করা, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিরে স্বেচ্ছায় আঘাত করছে, শাস্তি 1 বছর। আর 352-তে আছে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিরে স্বেচ্ছায় অপরাধমূলক বল প্রয়োগ করছে, মানে গতি পরিবর্তন করছে, গতিরোধ করছে, গতিশীল করছে। কিসের মাধ্যমে? নিজের মাধ্যমে, কোন যন্ত্রের মাধ্যমে, কোন বস্তুর মাধ্যমে। তাহলে কাউরে যদি আপনি লাঠি দ্বারা আঘাত করেন, এটা 323-এও হয়, 352-তেও হয়। এখন তার শাস্তি কি হবে? 2 ধারার অধীনেই শাস্তি দেওয়া যাবে, কারণ এটা আমরা পড়ছিলাম 235-এর 2-এ, 235-এর 2-এ। তাহলে রথিন সাহেব বলেন, এই প্রবলেমেটিক প্রশ্নটাই ঘটনার বর্ণনা কতটুকু হবে? মাত্র যেটা পড়লাম, খকে লাঠি দ্বারা আঘাত করে। ওয়ার যুদ্ধে দি পেনাল কোড 1860 সেকশন 323, 352 পৃথক অভিযোগ গঠন করে। এই অভিযোগ গঠন করে এই পর্যন্ত হবে ঘটনার
কি বলবো? বর্ণনা। আর বিচার্য বিষয় হলো উভয় ধারার অধীনে তাদের শাস্তি দেওয়া যাবে কিনা। তো আইনগত পর্যালোচনা যদি পড়ি, আলোচ্য অংশে ক কে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে, কারণ ফৌজদারি কার্যবিধির 235-এর 2 ধারা অনুসারে অভিযুক্ত কাজ করলে যদি এমন একটি অপরাধ গঠন করে যা বর্তমানে বলবৎ এমন কোন আইনের দ্বারা অপরাধের সংজ্ঞা এবং দণ্ড দেওয়া সেই আইনের 2 বা ততোধিক পৃথক সংজ্ঞার অন্তর্ভুক্ত হয়, তাহলে উক্ত অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উক্তরূপ প্রত্যেকটি অপরাধের জন্য অভিযোগ গঠন করা যাবে এবং একই মামলায় বিচার করা যাবে। সুতরাং ক কে উভয় ধারার অধীনে দণ্ডিত করা যাবে। বুঝছেন? তাহলে মূল ধারা যদি জানেন তাহলে এই সমস্যামূলক প্রশ্ন কিন্তু ওই বড়শি দিয়ে যখন মাছ ধরেন, যখন বাঁধে, ধারা যদি বোঝেন তাহলে বুঝবেন যে মাছ বাঁধতেছে, ওই যে নড়া দিচ্ছে, টের পাবেন। আর ধারা যদি না জানেন, সারাদিন বসে থেকেও কোনো লাভ নাই, মাছ কিন্তু বাঁধবে না। আচ্ছা দেখেন, তারপরেরটা দেখি। এ চুরির দায়ে অভিযুক্ত হলো, মানে তার বিরুদ্ধে অভিযোগ হলো সে কি করছে? চুরি করছে। বিচার চলাকালে সাক্ষী যদি ইহা প্রকাশ পায় যে এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ করেছে, সংগঠন করেছে, বিচার চলাকালে বোঝা গেল সে চুরি করে নাই, সে কি করছে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করছে। আদালত ওই মামলায় এ কে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করতে পারে কি? আইনের বিধান সহ উত্তর দিন। তার বিরুদ্ধে চার্জ গঠন করেছে চুরির জন্য, কিন্তু পরে জানা গেল যে রায় এখনো দেয় নাই, চুরির রায় এখনো দেয় নাই, পরে জানা গেল সে আসলে চুরি করে নাই, সে আসলে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করেছে। এখন তারে কি অপরাধজনক বিশ্বাসভঙ্গের জন্য শাস্তি দেওয়া যাবে কিনা? রায় 236-এ তো ওটা বলছিল সন্দেহ থাকলে সবগুলা চার্জ গঠন করবে অথবা যে কোনো একটা, কিন্তু একটাই যদি করে এবং পরে গিয়ে যদি মনে হয় যে সে আরেকটা করছে রায় ঘোষণার আগে, তাহলে ওই আরেকটাই সাজা দেওয়া যাবে। এটা হলো 237। এই যে দেখেন, তাহলে আমার এখানে আপনি যদি জেনে থাকেন 236 আলোচনা একটু করবেন, তারপরে 237 আলোচনা দিয়ে ফিনিশিং দিবেন। তাহলে বিথিকা বিশ্বাস বলেন, এই জায়গায় ঘটনার বর্ণনা কি হবে বলেন, কোন পর্যন্ত হবে? ভেঙ্গের না, ভঙ্গের হবে। ওই যে একটা একার হয়ে গেছে, ওটা ভুলে ভুলে হয়ে গেছে, ওটা কেটে দিতে হবে। ভঙ্গের অপরাধ সংগঠন করেছে, হ্যাঁ, এই পর্যন্ত হবে। ধন্যবাদ। আর বিচার্য বিষয় হবে হলো যে আদালত ওই মামলায় একে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করতে পারবে কিনা তা আলোচনা করতে, নাকি? তো আমরা চলে এসে আইনগত পর্যালোচনায়। তো এই জায়গায় যে দেখেন, আদালত ওই মামলায় একে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করতে পারবে, কারণ ফৌজদারি কার্যবিধি 237 ধারা অনুযায়ী 236 ধারায় উল্লেখিত ক্ষেত্রে আসামি যদি একটি অপরাধে অভিযুক্ত হয় এবং সাক্ষ্যে দেখা যায় যে সে ভিন্ন অন্য একটি অপরাধ করেছে, যে অপরাধের জন্য তাকে উক্ত ধারায় অধীন অভিযুক্ত করা যেত, তাহলে সে অপরাধ সে করেছে বলে দেখানো হয়েছে, সেজন্য অভিযুক্ত না হলেও ওই অপরাধে তাকে দণ্ডিত করা যাবে। দেখেন, আপনি যদি হুবহু এই ভাষায় লিখতে চান তাহলে আপনার জন্য বিষয়টা জটিল হয়ে যাবে। আপনি হ্যাঁ নিজের ভাষায় যদি আপনি আগে এভাবে লেখেন যে 236 ধারায় কি বলছে বললেন যে যদি কোনো বিষয় নিয়ে সন্দেহ হয় সবগুলা চার্জ গঠন করতে পারে অথবা যে কোনো কি একটা। এখন দেখা গেল যে কোনো একটা আদালত চার্জ গঠন করছে, এখন বিচার শেষ হওয়ার আগে মনে হলো যতগুলো নিয়ে সন্দেহ হয়েছিল তার মধ্যে আরেকটা সে করছে, তাহলে আরেকটাই তারে সাজা দেওয়া যাবে। কারণ 237 ধারায় বলা হয়েছে যে এক অপরাধে চার্জ গঠন করার পরে রায়ের আগে যদি মনে হয় যে আরেক অপরাধ সংগঠন করছে, তাহলে সেই ধারায় সেই অপরাধে সাজা দেওয়া যাবে। তাই এই জায়গা করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য সাজা দিয়ে দেওয়া যাবে এবং এই ক্ষেত্রে সেটা বেআইনি হবে। বুঝছেন সিদ্ধান্ত? সুতরাং এ কে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করতে পারবে। আমরা পরের উদাহরণটা পড়ি যে আসামি কয়ের বিরুদ্ধে হ্যাঁ, কেউ কিছু বললেন? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন বলেন, প্রশ্ন বলেন। স্যার সন্দেহ আর অনিশ্চিত কি একই জিনিস স্যার? হ্যাঁ, আপনি গতকাল ছিলেন? জি স্যার ছিলাম। ছিলেন? জি স্যার ছিলাম। আসলে জি স্যার। আপনার তো পাই না, দেখি না আপনাদের। যাই হোক, না স্যার ছিলাম।
ঠিক টার্গেট আছে ছিল। ঠিক আছে ঠিক আছে ভাই। তো আপনি 36 ধারা বুঝতেন, 236 ধারা গতকাল? হ্যাঁ, গতকালকে স্যার বুঝাইছেন, আমি বুঝছি, পরে আবার আপনার ভিডিওটা দেখছিলাম স্যার। জি। তো জি তো তাহলে আমরা পরের টপিকে, পরের প্রশ্নে চলে যাই। আসামি কয়ের বিরুদ্ধে চুরি করার অভিযোগ এনে অভিযোগ গঠন করা হয়েছে, মানে তার বিরুদ্ধে চার্জ গঠন করছে চুরি। অভিযোগ পরিবর্তন না করে আসামিকে বিশ্বাস ভঙ্গের বা চোরাই মাল জেনে ওই মাল নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখার অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত করে দণ্ডিত করা যাবে কি? তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে কিসের? চুরি। এখন আম, তার বিরুদ্ধে কি বিশ্বাস ভঙ্গের বা চোরাই মাল জেনে ওই মাল দখলে রাখার জন্য তার সাজিয়ে দেওয়া যাবে কিনা চার্জ গঠন না করে? হ্যাঁ যাবে, 237 ধারা। এখন একটা কথা শুনেন ভাই, সেটা হলো একটু গভীরের কথা, মনে রাখেন। 236-এ সন্দেহ সন্দেহ হয় কার ক্ষেত্রে? যেগুলো দেখতে একই রকম লাগে। ধরেন এক জায়গায় চায়নার 5 জন লোক আছে, তখন চিনতে সমস্যা হয়। কিন্তু এক জায়গায় যদি আফ্রিকান একটা আর চাইনিজ একটা থাকে, তাহলে কিন্তু চিনতে কোনো সমস্যা হয় না, বোঝা যায় যে এটা আফ্রিকান আর এটা চাইনিজ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সন্দেহ 236 ধারায় যেরকম চুরির সাথে বিশ্বাসভঙ্গের সন্দেহ হতে পারে, চুরির সাথে প্রতারণার সন্দেহ হতে পারে, চুরির সাথে চোরাই মালের সন্দেহ হতে পারে, কিন্তু চুরির সাথে জীবনে খুনের সন্দেহ হবে না। কারণ দুইটা হলো দুই মেরুর অপরাধ, বুঝলেন? চুরি করা হলো সম্পত্তি সংক্রান্ত, আর খুন হলো কি মানব জীবন সম্পর্ক সংক্রান্ত। তো তাহলে এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চুরির চার্জ গঠন করছিল, পরে জানা গেল সে বিশ্বাস ভঙ্গ করছে, বিশ্বাস চার্জ গঠন করে বিশ্বাস ভঙ্গের সাজা দেওয়া যাবে কিনা? যাবে, কারণ দুইটা একই টাইপের অপরাধ, তাদের সন্দেহ সৃষ্টি হয়েছে 236। কিন্তু যদি প্রশ্ন আসে যে চুরির চার্জ গঠন করছিল, পরে জানা গেল সে খুন করছে, খুনের চার্জ খুনের চার্জ গঠন না করে তার শাস্তি দিলে 237 ধারা প্রযোজ্য হবে কিনা? এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ এই ক্ষেত্রে চুরি আর খুন দুইটার ক্ষেত্রে সন্দেহের কোনো সুযোগ নাই, কারণ দুইটা হলো দুই প্রকৃতির অপরাধ, বুঝেন কিনা? দুইটা দুই প্রকৃতির অপরাধ। তো তাহলে ওই যদি দেখেন আমরা সরাসরি এখানে চলে যাই আইনগত পর্যালোচনা। আসামি ক কে দণ্ডিত করা যাবে। এই জায়গায় একটা কথা বলে দিছে প্রশ্নে, যে অভিযোগ পরিবর্তন না করে, মানে অভিযোগ কিন্তু চুরিরই আছে, অভিযোগ চুরিরই আছে, কিন্তু তারে কি বিশ্বাসভঙ্গ বা চোরাই মাল যে রাখছে এই জন্য তার শাস্তি দেওয়া যাবে কিনা? আসামি ক কে দণ্ডিত করা যাবে, কারণ ফৌজদারি কার্যবিধি আন্ডারলাইন করবেন 237 ধারা অনুযায়ী 236 ধারা উল্লিখিত ক্ষেত্রে আসামি যদি একটি অপরাধে অভিযুক্ত হয় এবং সাক্ষ্যে দেখা যায় যে সে ভিন্ন একটি সাক্ষ্যে দেখা যায় যে কি ভিন্ন একটি অপরাধের জন্য তাকে উক্ত ধারার অধীনে অভিযুক্ত করা যেত, তাহলে যে অপরাধ সে করেছে বলে দেখানো হয়েছে সেজন্য অভিযুক্ত না হলেও ওই অপরাধে তাকে দণ্ডিত করা যাবে। সিদ্ধান্ত যদি আমরা দেখি যে সুতরাং অভিযোগ পরিবর্তন না করে আসামিকে বিশ্বাস ভঙ্গের বা চোরাই মাল জেনেও ওই মাল নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখার অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত করা যাবে, বুঝছেন? কিন্তু এই জায়গা যদি বলতো যে সে চুরি করছে, পরে যায় জানা গেল সে চুরি করে না, সে খুন করছে, তাহলে কি অভিযোগ পরিবর্তন না করে তাকে সাজা দেওয়া যাবে কিনা? এই জায়গা কিন্তু 236 আর 237 প্রযোজ্য হতো না, কারণ 236 সন্দেহ সেইভাবে তখনই করা যায় যখন একটা অপরাধের সাথে আর একটা অপরাধের মিল আছে, একই সমগোত্রীয় অপরাধ, বুঝছেন? চমচমের সাথে জিলাপি, তারপরে কালো জাম বা মিষ্টি জাতীয় খাবারের তুলনা করা যায়, কিন্তু চমচমের সাথে যদি আপনি ওই আম, বিরিয়ানির তুলনা দেন, হবে? দুইটা কিন্তু দুই প্রকৃতির খাদ্য। হম, আচ্ছা, মনে করেন সুই ঝালের বিরিয়ানি, আচ্ছা, নতুন নতুন রেসিপি। আচ্ছা দেখেন, আমরা পরেরটা পড়ি। 2000 হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? কি যেন শুনলাম শব্দ, বলেন। কেউ কেউ কিছু বলছেন? আচ্ছা, আমরা পড়ি, দেখেন। একটি মামলায় এইচ এর বিরুদ্ধে দ্য পেনাল কোড 1860-এর
302 ধারায় অভিযোগ গঠিত হয়। তার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে কত ধারায়? 302 ধারায়। 302 ধারায় আছে খুনের শাস্তি, মানে তার বিরুদ্ধে কিসের বিচার হচ্ছে? খুনের মামলা। সাক্ষ্যে প্রমাণিত হয় যে এইচ তার স্ত্রী ডব্লিউ কে আঘাত করতে গিয়ে ডব্লিউ এর কোলে থাকা তাদের বাচ্চাকে আঘাত করে। সাক্ষ্যে বোঝা গেছে যে এইচ আঘাত করতে গেছিল তার স্ত্রীরে, কিন্তু স্ত্রীরে আঘাত করতে গিয়ে লেগে গেছে তার বাচ্চার। এর 14 দিন পর সি মারা যায়, মানে বাচ্চাটা মারা যায়। এটাও প্রমাণিত হয় যে যথাযথ চিকিৎসা পেলে হয়তো সি বেঁচে যেতে পারতো। প্রমাণিত হয়েছে যে যথাযথ চিকিৎসা যদি করা হতো তাহলে সি বেঁচে যেতে পারতো। সংশ্লিষ্ট আইন উল্লেখে এইচ এর আইনজীবী হিসেবে তার খালাস কিংবা সর্বনিম্ন শাস্তির জন্য যুক্তিমালা প্রস্তুত করুন। এই জায়গায় আপনি আসামি এইচ এর আইনজীবী এবং আপনাকে বলতে যে তার খালাস বা তার শাস্তি যাতে কম হয়, এই জন্য আপনি আপনার পক্ষে যুক্তিমালা প্রস্তুত করুন। তাহলে এই ক্ষেত্রে ঘটনার বর্ণনা কোন পর্যন্ত হবে? হোসেন মোল্লা বলেন। সি বেঁচে যেতে পারতো। সি বেঁচে যেতে পারতো। সো আমরা এখানে লিখবো সি বেঁচে যেতে পারতো, এই পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। আর তারপরে বিচার্য বিষয় যে এইচ এর আইনজীবী হিসেবে তার খালাস কিংবা সর্বনিম্ন শাস্তির জন্য, শাস্তি হবে শান্তি হয়ে গেছে, শাস্তির জন্য যুক্তিমালা প্রস্তুত করতে হবে। করুন না, কি হবে? প্রস্তুত করতে হবে। এখন আমরা প্রশ্ন করার আগে আমরা খালি চোখে একটু পড়ি যে আসলে এই জায়গায় তার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে 302-এ। অ্যাকচুয়ালি সে 302 করছে কিনা দেখেন। আমরা দণ্ডবিধি যখন এই নিন্দনীয় নরহত্যা এবং খুন পড়বো তখন এটা ভালো বুঝতে পারবো। তো এই জায়গায় সে আঘাত করতে গেছে ডব্লিউ রে, এই স্ত্রীর, কিন্তু লেগে গেছে তার বাচ্চারে, অর্থাৎ তার কিন্তু স্ত্রীকে হত্যা করার কোনো অভিপ্রায় ছিল না। হত্যা করার অভিপ্রায় ছিল না, ছিল কি আঘাত। আঘাতে কারো মারা যাওয়ার কথা না, কিন্তু আনফরচুনেটলি বা দুর্ভাগ্যবশত আঘাতটা লেগে গেছে তার বাচ্চার। সো বাচ্চার লেগে গেলেও এই জায়গায় তার কিন্তু হত্যা করার কোনো অভিপ্রায় ছিল না, এবং যে আঘাতটা একজন প্রাপ্তবয়স্ক মানুষকে করলে সে তার কিছু হয় না, এটা একদম ছোট বাচ্চার লাগলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। তো প্রথমত এটা 302 হয় না, কারণ সে করতে গেছিল আঘাত করতে গিয়ে তার কি ওই লেগে গেছে আর কি। সো এই জায়গায় আমরা প্রথম যে যুক্তিটা দেখাতে পারি এটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা হয়, এটা কিন্তু খুন হয় না, কারণ এখানে খুন করার কোনো অভিপ্রায় তার ছিল না। তো এটা করলেই আমার শাস্তি অর্ধেক কমে যায়। তারপরে যদি নিন্দনীয় নরহত্যাতেও আসি, নিন্দনীয় নরহত্যার 304 ধারায় একটা কথা আছে যে অভিপ্রায় সহ নিন্দনীয় নরহত্যা করলে শাস্তি একরকম, যাবজ্জীবন বা 10 বছর, আর অভিপ্রায় ছাড়া করলে শুধু 10 বছর। তো এটাও আমরা বলতে পারি। তো যাই হোক, আমরা আসি দেখেন এখানে আমরা কি আলোচনা করছি, আইনগত পর্যালোচনা। প্রথমত এইচ এর আঘাতে তার শিশুপুত্র সি নিহত হলেও এইচ এর তাকে নিহত করার অভিপ্রায় ছিল না। দেখছেন, এতে তার আঘাত করার অভিপ্রায় ছিল এবং তা ছিল একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার স্ত্রীর প্রতি। একই আঘাত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কোনো গুরুতর আহত না করলেও আঘাতটি যখন শিশুর প্রতি করা হয় তখন সেটি মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে, যা ঘটেছে শিশু কি সি এর প্রতি। তারপরে আমরা যখন এটা দণ্ডবিধি 300 ধারার দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী খুনের অপরাধ হওয়ার জন্য দৈহিক আঘাত এমন হতে হবে যে আঘাতটির কারণে আঘাতপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু হতে পারে বলে অপরাধী জানে। এই যে বললাম যে খুনের অপরাধ হওয়ার জন্য যে আঘাত হতে হবে, যে আঘাত করতে সে জানে যে এটা তার মৃত্যু হতে পারে। তাহলে দণ্ডবিধি 1860-এর 302 ধারা অনুযায়ী দণ্ডিত করার জন্য হত্যার অভিপ্রায় কি গুরুত্বপূর্ণ উপাদান, এটি উপস্থিত না থাকলে যেহেতু 302 ধারায় দণ্ডিত করা যায় না, আলোচ্য ক্ষেত্রে এইচ কে এই ধারায় দণ্ড দেওয়া যায় না। যেহেতু এইচ এর আঘাতের অভিপ্রায় ছিল তাই লঘুদণ্ড হিসেবে সে আঘাতের শাস্তি পাওয়ার অধিকারী। শাস্তি এছাড়াও আঘাত করার অভিপ্রায় ছিল একজন প্রাপ্তবয়স্ককে, যে আঘাতটি তাকে কোনোভাবে আহত নাও করতে পারত। এই সন্দেহের সুবিধায় এই এইচ খালাস পাওয়ার কি অধিকারী। সুতরাং ফৌজদারি কার্যবিধি 237 ধারা অনুযায়ী আসামি যদি একটি অপরাধে অভিযুক্ত হয় এবং সাক্ষ্যে দেখা যায় যে সে ভিন্ন আরেকটি অপরাধের জন্য উক্ত ধারায় তাকে অভিযুক্ত করা যেত, তাহলে যে অপরাধ সে করেছে বলে দেখানো হয়েছে সেজন্য অভিযুক্ত না হলেও ওই অপরাধে থেকে দণ্ডিত দেওয়া যাবে। তাই এইচ কে লঘু অপরাধে অভিযুক্ত করা যাবে। এখন আপনি যদি
এটা এইভাবে ব্যাখ্যা না দিয়ে আপনি যদি আপনার মতো করে ব্যাখ্যা দেন যে তার অভিপ্রায় ছিল না, তারপরে নেচার অফ ইনজুরি এত বেশি না যে তারে আঘাত করলে মারা যেতে পারতো, তারপরে সবশেষে বলতে পারেন তার নিন্দনীয় হত্যা করছে এবং নিন্দনীয় হত্যার জন্য এই শাস্তি পেতে পারে। বা এটাও দেখাইতে পারেন যে আঘাত করতে চাইছে, বাচ্চারে তো মারতে তো চাই নেই, তারে মারার তো কোনো ইন্টেনশন ছিল না, এই ক্ষেত্রে সে খালাস পাওয়ার অধিকারী। তো যাই দেখেন না কেন, মোটামুটি আপনি আপনার মতো করে ওই জায়গা আলোচনা করে দিয়ে আসবেন। খালাসও লিখতে পারেন, দুইটাও লিখতে পারেন, যে প্রথমত খালাস পাওয়ার অধিকারী, যদি তারে খালাস না দেওয়া হয় অ্যাটলিস্ট তারে নিন্দনীয় হত্যার জন্য যাতে সাজাটা দেওয়া হয়, তাও 304-এর দ্বিতীয় ভাগের সাজা, যাতে তার সাজাটা কম হয়, কারণ এখানে তো তার অভিপ্রায় ছিল না। স্যার, একটু কথা বলবো স্যার? হ্যাঁ বলেন। স্যার, এই প্রশ্নটা 2022 সালে লিখছিলাম যে উঠেছে। হুম ঠিক বলে আপনি যেটুকু বললেন ওটুকু লিখছি। হুম বাট আমি লাস্টে কিছু শাস্তি যেটা আছে স্যার, হুম। এটা কি আপনার নাম কথা পছন্দ হবে? হ্যাঁ অবশ্যই পাবেন। 237 যে আনতেই হবে এমন কোনো কথা নাই। ওটা না। তো এটাকে বলা যেত যে আমি তো লিখলাম যে লোগো পদ্ধতি করেছি কিন্তু কিছু আপনি তো আনসার না। তো সার্চ পরিবর্তন করতেছে না। আবার 227 হিসেবে দেখবেন। আচ্ছা আসেন আমরা 407-এ আসি, সরি পরের প্রশ্নটায় আসি। সেটা হলো যে ক দণ্ডবিধি 407 ধারা অনুযায়ী বাহক হিসেবে তার নিকট প্রদত্ত মাল সম্পর্কে অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায়ে অভিযুক্ত, মানে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে অপরাধজনক বিশ্বাসভঙ্গের জন্য। কত ধারায়? 407 ধারায়। দেখা গেল উক্ত মাল বাহক হিসেবে তার কাছে প্রদত্ত হয়নি, তাকে দণ্ডবিধি 406 ধারা অনুযায়ী দণ্ড দেওয়া যাবে কি? দেখা গেল সে বাহক হিসেবে দেয়নি, তারে মানে বিশ্বাসভঙ্গ সে করছে বটে বাট বাহক হিসেবে করে নাই, তাহলে এই ক্ষেত্রে কি তারে ওই 406 ধারায় সাজা দেওয়া যাবে কিনা? আমি তার আগে বলে নিই যে দণ্ডবিধি 406 ধারায় আছে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। অপরাধজনক বিশ্বাস ভঙ্গ মানে একজনের সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক আছে, পরে তার সম্পত্তি আপনি আত্মসাৎ করছেন, এটা হলো অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। আর অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মানে বিভিন্ন টাইপ আলোচনা করছে, যেরকম 7-এ বলছে বাহক কর্তৃক বিশ্বাস ভঙ্গ, 8-এ বলছে চাকর কর্তৃক বিশ্বাস ভঙ্গ, 9-এ বলছে সরকারি কর্মচারী কর্তৃক বিশ্বাস ভঙ্গ। তো এখানে যদি জানা যায় সে বাহক কর্তৃক, সে বাহক হিসেবে ভঙ্গ করে নাই বিশ্বাস, বাট সে এমনিতে বিশ্বাস ভঙ্গ করছে, তাহলে চার্জ গঠিত হয়েছিল গুরুতর অপরাধে 407, বাট সে একই টাইপের কি করছে, লঘুতর অপরাধ করছে, সো 406 তাকে সাজা দেওয়া যাবে। আর একই টাইপের গুরুতর অপরাধে চার্জ গঠন করে যদি দেখা যায় লঘুতর অপরাধ করছে, তাহলে লঘুতর অপরাধের সাজা দেওয়া যেতে পারে, এই কথাটাই আলোচনা করেছে 238 ধারায়। তো আমরা সরাসরি বিচার্য বিষয়ে চলে যাই। দেখেন যে হ্যাঁ ক কে দণ্ড দেওয়া যাবে। ফৌজদারি কার্যবিধির ধারা 238 অনুযায়ী যখন প্রমাণিত অপরাধটি অভিযোগের অন্তর্ভুক্ত থাকবে, তখন অভিযুক্ত না হয়ে থাকলেও তাকে লঘু অপরাধের জন্য দণ্ডিত করা যাবে। যখন কোনো ব্যক্তি এমন একটি অপরাধে অভিযুক্ত হয় যা কতিপয় তথ্য নিয়ে গঠিত এবং সকল তথ্যের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ লঘু অপরাধ সংঘটিত হয়, কিন্তু অবশিষ্ট তথ্যগুলো প্রমাণিত হয় না, তখন অভিযুক্ত না হয়ে থাকলেও তাকে উক্ত লঘু অপরাধে দণ্ডিত করা যাবে। এই ভাষায় যে দিতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ সিদ্ধান্ত, সুতরাং ক কে দণ্ডবিধির 406 ধারা অনুযায়ী দণ্ড দেওয়া যাবে। বুঝছেন? এই ছিল আমাদের চার্জ সংক্রান্ত। সো চার্জ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বলেন। চার্জ গুরুত্বপূর্ণ, আসতে পারে 5 মার্ক বা বেশি মার্ক, ওই যা বললাম। জটিল মনে হলেও আশা করি 2-1 বার যদি দেখেন, রেকর্ড ক্লাস যদি দেখেন, ইনশাআল্লাহ ইজি হয়ে যাবে। বুঝছেন? তো আমরা 13 নাম্বার প্রশ্ন পর্যন্ত পড়া হয়ে গেছে, আমরা চলে আসি 14 নাম্বার প্রশ্নে। দেখেন আপনাদের সামনেই 14 নাম্বার প্রশ্ন আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই 14-এর মধ্যে অনেকগুলা প্রশ্ন আছে এবং 2025 সালের সংশোধনীতে এই 14 নাম্বার প্রশ্নের মধ্যে অনেক কিছু সংশোধিত হয়েছে ফৌজদারি কার্যবিধিতে। তো প্রথমেই 14-র ক, এটা যদি আমরা একটু দেখি যে খালাস ও অব্যাহতির মধ্যে পার্থক্য কি। খালাস আর অব্যাহতি, খালাসের ইংরেজি হচ্ছে অ্যাকুইটাল, অব্যাহতির ইংরেজি হচ্ছে ডিসচার্জ। কি কি কারণে একজন আসামির বিরুদ্ধে চার্জ গঠন না করে তাকে অব্যাহতি দেওয়া যায়, মানে কি কি কারণে একজন আসামির চার্জ গঠন না করে তার কি দেবে, অব্যাহতি দেওয়া যায়? কোন আসামি যদি দাবি করে যে ঘটনার সময় ও তারিখে হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং সে যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকার কোন দলিল চার্জ গঠনের বিষয়ে শুনানির সময় দাখিল করে, তবে ওই দলিলের ভিত্তিতে কি ওই আসামিকে অব্যাহতি দেওয়া যাবে? না। মানে বলছে যে
যখন অব্যাহতির শুনানি হচ্ছে ওই মুহূর্তে সে আসামি এসে দেখাচ্ছে যে যেদিন অপরাধ ঘটছে সেদিন আমি ছিলাম হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমি ঘটনাস্থলে অপরাধ করি নাই। এই ডকুমেন্টটা কি ওই মুহূর্তে আদালত বিবেচনায় নিতে পারে কিনা, আর অথবা একজন আসামিকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত কোন কোন বিষয় বিবেচনায় করে থাকে। তো অ্যাকচুয়ালি এই জায়গায় ক নাম্বার প্রশ্নটা আমরা পরে পড়বো, যদিও ব্যাখ্যা দিলাম। প্রথমে যেটা পড়বো সেটা হলো খ, ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচারের পদ্ধতি আলোচনা করুন। ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালত, এতদিন পর্যন্ত আমরা যা পড়ছি চার্জ গঠন টঠন পর্যন্ত পড়ে ফেলছি। একেবারে শুরুতে পড়ছিলাম যে বিনা পরোয়ানায় গ্রেফতার কিভাবে করে, তারপরে তদন্ত অনুসন্ধান কিভাবে হয়, আজকে আমরা চার্জ গঠন কিভাবে করে সেটার উপাদান টুপাদান জানলাম। এখন আমরা জানবো যে যখন কোনো মামলায় চার্জ গঠন হয় তখন সেই মামলার বিচার শুরু হয়, বুঝছেন? তাহলে বিচারটা তো মনে আছে কিনা আপনাদের, যে কিছু কিছু অপরাধ বিচার করবে ম্যাজিস্ট্রেট আদালত আর কিছু কিছু অপরাধের বিচার করবে কে? দায়রা আদালত। এখন দুই আদালতের বিচার পদ্ধতি হুবহু কিন্তু এক রূপ না, দুইটার ভিতরে পার্থক্য আছে। তো আমরা প্রথমে চলে আসি খ এর উত্তরে। খালাস অব্যাহতি পরে পড়তেছি, ওর ভিতরে অনেক কিছু পড়বো। আগে চলে আসেন 52 নম্বর পেজে। খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন পাইছেন, এই যে ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন। তো আমরা একটা তুলনামূলক আলোচনা করব যে ম্যাজিস্ট্রেট কি কি পারে, দায়রা আদালত কি কি পারে। ফৌজদারি কার্যবিধি 1898 অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত ও দায়রা আদালতের বিচার পদ্ধতি। প্রথমে আমরা চলে আসি পার্থক্যের ধরন, ধারাগত পার্থক্য। দেখেন ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আন্ডারলাইন করবেন 241 থেকে 250 ধারা, অধ্যায় কত বলেন? 20 আলোচনা করা হয়েছে। সো প্রথম যে পার্থক্য সেটা হলো যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি 241 থেকে কত 250 এবং অধ্যায় কত 20 অধ্যায়, 20 অধ্যায়। অপরদিকে দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে 265 ক থেকে 265 কত 6, 265 ক থেকে 265 ছ পর্যন্ত, মানে অধ্যায় 23-এ আলোচনা করা হয়েছে। এখন যারা জানেন না, মানে প্র্যাকটিক্যালি একটু বলি তাহলে ভালো বুঝবেন। ধরেন সিআর মামলা যখন 200 ধারা জবানবন্দি নিয়ে দায়ের করা হয় ওটা থেকে আমলি আদালতে। এখন সিআর মামলায় যতজন আসামি, সকল আসামি যখন হাজির হয়েছে বা সকল আসামিরা যখন গ্রেফতার করছে তখন ওই মামলাটা বদলি করে দেয় বিচারের জন্য বিচারিক আদালতে, দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুসারে। আর বদলিটা করে যদি ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচারযোগ্য হয় তাহলে 205 গ গতে, আর যদি দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য হয় তাহলে 205 কত গ। মনে আছে কিনা? একইভাবে যদি জিআর মামলা হয়, জিআর মামলা তো এফআইআর হয় থানায়, এফআইআর এর পরে সেটা হচ্ছে জিআর। এখন জিআর এর পরে ওই মামলা তো আমলি আদালতে মানে ম্যাজিস্ট্রেট কোর্টে আছে, আমলি আদালতে আছে, কগনিজেন্স কোর্টে। তো ওটা কতদিন আমলি আদালত থাকবে? যতদিন পর্যন্ত পুলিশ রিপোর্ট আমলে না নিচ্ছে। পুলিশ রিপোর্ট আমলে নেওয়ার পরে এই মামলা বদলি করে দেয় বিচারিক আদালতে, ওই একই সিস্টেম 205 গ অথবা 205 গ। এখন যে আদালতে বিচারের কাছে বদলি করে দিল সেই আদালতে যাওয়ার পর কি করবে সেটাই এলো এই যে আমরা পড়তেছি যে ম্যাজিস্ট্রেট হইলে 241 থেকে 250 ধারার বিধান অনুসরণ করবে, আর যে আদালতে বদলি করলো সেই আদালতটা যদি দায়রা আদালত হয় তাহলে 265 ক থেকে 265 কি করবে, বুঝতে পারছেন? তো আমরা চলে আসি কার্য পদ্ধতি। 241 ধারা মতে মামলার বিচারের সময় ম্যাজিস্ট্রেটগণ নিম্নলিখিত পদ্ধতি অর্থাৎ 241 ক থেকে 250 ধারা অনুসরণ করবে। 241 ধারায় বলতেছে যে মামলা বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত পদ্ধতি মানে হলো কত থেকে কত ধারা? 241 ক থেকে 200 কত 241 ক থেকে 250 এর পদ্ধতি অনুসরণ করবে। আচ্ছা, এরপরে দেখেন আমরা দায়রা আদালতে যদি আসি, দায়রা আদালতে কি বলছে 265 ক। একটা জিনিস খেয়াল করেন, আপনারা যারা আমার কাছে নতুন আছেন আপনারা অনেকেই 265 লিখে কটা ব্র্যাকেটে লেখেন, ক কিন্তু ব্র্যাকেটে হবে না, ক এই জায়গা সরাসরি, এই জায়গা 265 ক, এদের মাঝে কোনো ব্র্যাকেট আসবে না, কারণ এটা একটা স্বতন্ত্র ধারা।
যদি আপনি ব্র্যাকেট ক লিখতেন তাহলে ওইটা হয়ে যেত 265 উপধারা। আর যখন আপনি 265 ক লিখতেছেন তখন এটা একটা স্বতন্ত্র ধারা। তাহলে 265 ক ধারা অনুসারে দায়রা আদালতের প্রত্যেকটি বিচারে আন্ডারলাইন করবেন পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন। দায়রা আদালতে যে মামলাই হোক না কেন, জিআর মামলা হোক বা সিআর মামলা হোক, দায়রা আদালতে যাওয়ার পরে আলাদা একটা নাম্বার পড়ে, শুনেন সেশনস কেস নাকি দায়রা মামলা নাম্বার এত, কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতে গেলে কিন্তু আলাদা নাম্বার পড়ে না, জিআর মামলা যা তাই। এখন দায়রা আদালতে যে মামলাটা যাবে ওই মামলাটা জিআর হোক সিআর হোক, রাষ্ট্রপক্ষ এই মামলা পরিচালনা করবে কি? পিপি, পাবলিক প্রসিকিউটর বা পিপি। এই কথা বলা হয়েছে 265 কততে? কতে। আমরা সিকোয়েন্স মনে রাখবো। তাহলে দায়রা আদালতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করবে কে? পিপি। স্যার একটু প্রশ্ন করবো স্যার, এই ক্ষেত্রে তোমার ইংলিশটা পুরো মনে রাখবে না, হচ্ছে 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 ঝামেলা হতো না আপনাদের? এই শুনেন, আপনার আবারও বলি, আর একজন প্রশ্ন করলে ওটা যদি আপনি না বোঝেন, ওটা বুঝতে মানে ওটা নিয়ে খটমটা থাকবেন না, খসখস করবেন না। কথা হলো আপনি আপনার টুক বুঝতেন কিনা, যার যার হিসাব তার তার কাছে, বুঝতেন? এখন উনি একটা প্রশ্ন করছে, উনি প্রশ্ন করে উনি বুঝতে, এখন আপনি ওনার প্রশ্ন নিয়ে মনের মধ্যে কি করলো রে কি করলো রে, আমি তো বুঝতে পারলাম না কি করলো রে। তো এটা তো আপনার কাছে ওই সময় জিজ্ঞেস করতে হবে, যদি না বুঝেন স্যার আমি বুঝিনি আমার একটু বুঝান, কিন্তু ওইটুক নিয়ে সামনের পড়া আপনার হচ্ছে না, মনের মধ্যে ওইটুক ঘুরতেছে, এটা কিন্তু হবে না। আচ্ছা, তো তাহলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে দায়রা আদালতে কে? পিপি। এবার আমরা চলে এসে 265 খতে কি বলেছে দেখেন। 265 খ ধারা অনুসারে 265 খ ধারা অনুসারে 205 গ ধারার বিধান অনুসারে অভিযুক্তকে দায়রা আদালতে হাজির করা হলে, ওই যে আমলে আদালত থেকে মামলা বদলি করে দিচ্ছে দায়রা আদালতে কত ধারায়? 205 ক ধারায়। 205 গ, ইংরেজিতে যদি বলি 205C। বদলি করা মানে অভিযুক্তকে দায়রা আদালতে হাজির করা হলে পিপি অভিযুক্তের বিরুদ্ধে, পিপি কার বিরুদ্ধে? অভিযুক্তের বিরুদ্ধে, মানে অ্যাকিউজডের বিরুদ্ধে বর্ণনার মাধ্যমে নিজ বক্তব্য শুরু করবেন। তাহলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন পিপি, এটা হলো 265 ক, এবং সবার আগে বক্তব্য শুরু করবেন পিপি, এটা হলো 265 খ। তাহলে 241-এ বলতেছে যে ম্যাজিস্ট্রেট আদালত বিচারের ক্ষেত্রে নিম্নের পদ্ধতি অনুসরণ করবে। নিম্নের পদ্ধতি মানে হচ্ছে 241 ক থেকে 250। আর দায়রা আদালতে আমরা দুইটা ধারা পড়লাম। 265 কত বলতেছে যে দায়রা আদালতে সকল মামলা রাষ্ট্রপক্ষে পরিচালনা করবেন কে? পিপি। আর 265 খতে বলছে যে দায়রা আদালতে পিপি সবার আগে বক্তব্য শুরু করবেন। 265 খ। পিপি লেখেন, সমস্যা নাই, তবে পাবলিক প্রসিকিউটর লিখলে ভালো হয়। তবে সিআরপিসি লেখা যাবে না, সিপিসি লেখা যাবে না, দবি লেখা যাবে না। আচ্ছা, তাহলে নাম্বারও সংক্ষিপ্ত দিয়ে দিবে। ধরেন নাম্বার দেওয়ার কথা ছিল 6, সংক্ষিপ্ত দেখা গেল দিয়ে দিল 3। আচ্ছা, তাহলে আমরা 3-এ আসি। 3 নাম্বারে যেটা আছে অব্যাহতি। অব্যাহতি একটা জিনিস মনে রাখেন, এই জায়গায় আমরা যদি দেখি দায়রা ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দেয় 241 ক ধারায়, দায়রা আদালত দেয় 265 গ ধারায়। এখন অব্যাহতি জিনিসটা আসলে কি? অব্যাহতি জিনিসটা প্র্যাকটিক্যালি আগে বোঝাই। অব্যাহতি হলো যে যেদিন ওই মামলাটা বদলি হয়ে গেল বিচারিক আদালতে, প্রথমে ওই আদালত থেকে যাই হলো পুনঃজামিন নিতে হয় নাকি? পুনঃজামিন নাই, জামিন নেওয়ার পর পরের তারিখ রাখে হলো চার্জ শুনানি এবং চার্জ গঠনের জন্য। মানে ধরেন আজকে যে আমাদের আদালত থেকে সিআর মামলা বা জিআর মামলাটা বদলি করে দিল, দায়রা জজের কাছে যাক আর ম্যাজিস্ট্রেটের কাছে যাক, যে তারিখে গেল ওই তারিখে ওই আদালত থেকে আবার জামিন নিতে হয়, পুনঃজামিন নিতে হয়। পুনঃজামিন নেওয়ার পরে পরের তারিখ রাখে চার্জ গঠন করার জন্য আর অব্যাহতি শুনানির জন্য। এখন অব্যাহতি শুনানি মানে হলো সব আগে হবে অব্যাহতি শুনানি, তারপরে হবে চার্জ গঠন। এই দুইটা মানে প্রক্রিয়া একই দিনে সম্পন্ন করতে হবে। সো অব্যাহতি শুনানির আবেদন করে হলো আসামি, অভিযুক্ত ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তি কেন করতেছে? সে চাচ্ছে যে মামলার বিচার শুরু হওয়ার আগেই যাতে এই মামলার দায় থেকে তারে অব্যাহতি দেওয়া হয়। কেন সে অব্যাহতি চাচ্ছে? কারণ সে এই মামলায় সংযুক্ত না, বা মামলায় যে এফআইআর বা 161, 164 সবকিছু বিবেচনা করে
সে নিজেরে মনে করতেছে যে যেই মামলায় চার্জ গঠনের মতো উপাদান তার বিরুদ্ধে নেই, এই কারণে সে অব্যাহতির আবেদন করেছে। বুঝতে পারছেন? এবং আদালত যদি সবকিছু শোনার পরে তাকে অব্যাহতি দেয়, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত তাকে অব্যাহতি দিবে 241 গ, আর দায়ের আদালত দিবে 265 কত গ। এখন শুনেন, অব্যাহতি দেওয়ার সময় আদালত কার কার বক্তব্য শুনবে আর কার মানে কি কি কাগজপত্র বিবেচনায় নিবে, এটা আমার মনে রাখতে হবে। অব্যাহতির আবেদনের সময় আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনবে, আসামি পক্ষের বক্তব্য শুনবে, রাষ্ট্রপক্ষের যাবতীয় কাগজপত্র বিবেচনায় নিবে। দ্যাট মিনস এফআইআর 161, 164, নালিশি মামলা হইলে ওই যে আপনার নালিশি দরখাস্ত বা তদন্ত অনুসন্ধান প্রতিবেদন, এইগুলা বিবেচনায় নিবে। আসামিরেও শুনবে, বাদী পক্ষরেও শুনবে। বাট ওই অব্যাহতি আবেদনের সময় আসামি যদি নতুন কোনো কাগজ দাখিল করে, আসামি ওই দিন দাখিল করছে যে যেদিন অপরাধটা সংঘটিত হয়েছে ওই সময় সে ছিল হচ্ছে বিদেশে, বা ওই সময় সে ঘটনাস্থলে ছিল না, আসামি কর্তৃক দাখিলকৃত কাগজপত্র বিবেচনায় নেওয়া হবে না। এটা বলা হয়েছে নজরুল ইসলাম বনাম রাষ্ট্র। এখন যদি বলেন স্যার আসামি কি অপরাধ করছে, আসামির কাগজপত্র বিবেচনায় নিবে না কেন? আসামির কাগজপত্র বিবেচনায় নিবে সাফাই সাক্ষী দেওয়ার সময়, যখন চার্জ গঠন করা হয়ে গেছে, কিন্তু অব্যাহতির আবেদনের সময় এই কাগজপত্র বিবেচনা করবে না। এই কথা বলা আছে উচ্চ আদালতের একটা নজির, নজরুল ইসলাম বনাম রাষ্ট্র। তো তাহলে একটু আগে যে আমরা প্রশ্ন করতেছিলাম যে অব্যাহতি আবেদনের সময় আসামি এসে যদি বলে যে আমি অন্য জায়গায় চিকিৎসাধীন ছিলাম, এই ধরনের রিপোর্ট বিবেচনায় নেওয়ার সুযোগ আছে কিনা? এই ধরনের রিপোর্ট বিবেচনায় নেওয়ার সুযোগ নাই, উচ্চ আদালতের নজিরে আছে। বুঝতে পারছেন? এখন যদি অব্যাহতি তারা দিয়ে দেয় তাহলে তো আর চার্জ গঠন হলো না, আর যদি অব্যাহতি না দেয় তাহলে তার বিরুদ্ধে চার্জ গঠন করে তার কি হবে? বিচার। বুঝতে পারছেন? এখন অব্যাহতি দেখ বা না দেখ, অব্যাহতি যদি দিয়ে দেয় তাহলে সংক্ষুব্ধ রাষ্ট্রপক্ষ, অব্যাহতি যদি না দেয় তাহলে সংক্ষুব্ধ কে? আসামি। এখন অব্যাহতি দেখ অথবা না দেখ, অব্যাহতির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে রিভিশন। উচ্চ আদালতে কি বলেন? রিভিশন। সো আমরা একটু যদি পড়ি দেখেন, হ্যাঁ পারে। দেখেন, আবেদন তো আপনি করতেই পারেন, দিবে কি দিবে না এটা হলো আদালতের মর্জি। সাধারণত গুরুত্বপূর্ণ মামলায় অব্যাহতি দেওয়া হয় না, আর যদি সিস্টেম করে যান তাহলে দিতেও পারে। দেখেন কোনো কিছু অসম্ভব না। দেখেন চলে আসি অব্যাহতি বা ডিসচার্জ। 241 ক ধারা অনুসারে চার্জ গঠনের শুনানি শেষে যদি আদালত মনে করে যে অভিযোগ ভিত্তিহীন, এক জায়গায় অ্যাকচুয়ালি চার্জ গঠনের শুনানি শেষে মানে হলো ওই ডিসচার্জ আবেদনের শুনানি শেষে ভিত্তিহীন, তাহলে চার্জ গঠন না করে অভিযুক্তকে কি দিবে? অব্যাহতি দিবে। আর চার্জ গঠনের শুনানি এবং অব্যাহতির আবেদনের শুনানি একই দিনে হতে পারে। এই জায়গায় একটা কথা লেখেন, 241 ধারা অনুসারে চার্জ গঠনের শুনানি শেষে, এই জায়গায় চার্জ গঠনের শুনানি কেটে লেখেন অব্যাহতির আবেদনের শুনানি শেষে। চার্জ গঠনের শুনানি এই জায়গা 241 ক ধারা অনুসারে এই জায়গা আছে চার্জ গঠনের শুনানি শেষে, এই জায়গা চার্জটুকু কেটে জাস্ট উপরে লেখেন অব্যাহতির আবেদনের, চার্জ গঠন কেটে দেন, লেখেন অব্যাহতি আবেদনের, চার্জ গঠন কেটে লিখবেন অব্যাহতি আবেদনের। শুনানি শেষে। আচ্ছা, তাহলে 241 ক ধারা অনুসারে অব্যাহতি আবেদনের শুনানি শেষে যদি আদালত মনে করে অভিযোগ ভিত্তিহীন, তাহলে চার্জ গঠন না করে অভিযুক্তরা কি দিবে? অব্যাহতি দেবে। আর চার্জ গঠনের শুনানি এবং অব্যাহতি আবেদনের শুনানি একই দিনে হতে হবে, একই দিনে। আগে হবে অব্যাহতি আবেদনের শুনানি, তারপরে হবে কি? চার্জ শুনানি। অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত যা যা বিবেচনা করবেন, এই যে চলে আসি যে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে কি কি বিবেচনায় নিবেন। এই যে দেখেন, মামলার নথি, তৎস দাখিলকৃত যাবতীয় কাগজপত্র। এখন যদি বলেন স্যার মামলার নথি কি? মামলার নথি হলো ওই যে এফআইআর বা জিডি 161, 164, মেডিকেল সার্টিফিকেট, যাবতীয় যা যা আছে সবকিছু হলো মামলার নথি এবং তৎস দাখিলকৃত কাগজপত্র, এগুলাই বিবেচনায় দিবেন। দেখেন, রাষ্ট্রপক্ষ অভিযুক্তের জবানবন্দি রাষ্ট্রপক্ষরেও শুনবেন, অভিযুক্তরেও শুনবেন। তবে অভিযুক্ত কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র বিবেচনায় নেওয়া হবে না। ওই মুহূর্তে যদি আসামি কোনো নতুন কাগজপত্র দাখিল করে সেটা বিবেচনায় নেওয়া হবে না।
এবং এই মামলাটা মনে রাখবেন, এই মামলাটা মনে রাখতে হবে, বলা যাবে না, প্র্যাকটিসেও লাগবে, যে নজরুল ইসলাম বনাম রাষ্ট্র, নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 DLR 103, নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 DLR 103। ডিএলআর মানে হলো ঢাকা ল রিপোর্ট। তো সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার, এক্ষেত্রে প্রতিকার হলো কি, রিভিশন। এখন সংক্ষুব্ধ এই জায়গায় রাষ্ট্রপক্ষ হইতে পারে, একটু আগে বললাম, আবার আসামিও হতে পারে। তাহলে বিথিকা, অব্যাহতি আবেদনের সময় কি কি বিষয় বিবেচনায় নিবে আর কি কি নিবে না? স্যার হ্যাঁ বলেন, তপন বলেন, তপন। স্যার আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো অভিযোগ ওই যে চার্জ এই অব্যাহতির সময় স্যার ওই যে অভিযুক্ত যদি কোনো কাগজপত্র দাখিল করে সেটা বিবেচনায় নেবে না কেন? নিবে না কেন তাই? জি স্যার। আচ্ছা, নিবে না হচ্ছে এই কারণে, এটা উচ্চ আদালতের নজিরে আছে, তাই নিবে না। আর যদি যুক্তি দিয়ে বলেন, যদি বলেন স্যার কেন এটা করলো উচ্চ আদালত, এটা হলো যে সাক্ষ্য দিয়ে প্রমাণের বিষয়, সাক্ষ্য দিয়ে প্রমাণের বিষয়। এখন আসামি ওই সময় একটা জিনিস দাখিল করছে, ওই সময় তো তারে জেরা করা যাবে না, তো এজন্য এটা সে দাখিল করতেই পারে, কিন্তু এটা করবে কখন, বিচারের সময়, যাতে তারে জেরা করার সুযোগ আছে। বুঝছেন? জি স্যার, বুঝছি এবার। জি। তো ম্যাজিস্ট্রেট অব্যাহতি দিচ্ছে 241 কতে, কিন্তু দায়রা আদালত অব্যাহতি দিচ্ছে, গোল দিবেন 265 গতে। ধারা অনুসারে দায়রা আদালত অভিযুক্তকে অব্যাহতি প্রদান করে থাকেন। এখন এই জায়গা বিস্তারিত লেখে নাই, পরীক্ষায় যদি আসে যে দায়রা আদালতের অব্যাহতি প্রদান, যদি তুলনামূলক পার্থক্য আসে, তুলনামূলক পার্থক্য আসলে এক সাইডে বিস্তারিত লিখবেন, আর এক সাইডে লিখবেন যে 241 কতে ম্যাজিস্ট্রেট যা যা করে দায়রা আদালত সেই একই কাজগুলো করে অব্যাহতি দেয় 265 গতে। কিন্তু যদি আসে দায়রা আদালতের অব্যাহতি নিয়ে প্রশ্ন, তাহলে কিন্তু এই ম্যাজিস্ট্রেট আদালতে যা যা পড়লেন সবকিছু লিখে দিতে হবে কিসে, 265 গতে, 265 গতে। বুঝা গেছে? তার মানে 241 রুপে তোমার ম্যানেজ করে যা যা করে অব্যাহতি যদি দায়রা দেন। হুম। আচ্ছা, আমরা চলে এসেছি চার্জ গঠন। দেখেন, চার্জ গঠন মানে হলো অব্যাহতি দেয় নাই, তার অব্যাহতি দেয় নাই, আদালত মনে করছে তার এই অপরাধে সংশ্লিষ্টতা বা যোগসূত্র আছে, তাহলে তার বিচার করা দরকার। তাহলে অব্যাহতি যদি 241 কতে না দেয়, তাহলে তার বিরুদ্ধে চার্জ গঠন করবে 242, আর সেম কাজটা দায়রা আদালত করবে 265 ঘ। দেখেন এই যে পূর্বোক্ত ধারায় অভিযুক্তকে অব্যাহতি না দিলে 242 ধারায় ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন সে অপরাধ স্বীকার করে কিনা। চার্জ গঠন করবে, কোর্টে যারা যান তারা জানেন, ওই যে জিজ্ঞেস করে যে আপনার বিরুদ্ধে এত 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 ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। এই যে চার্জ গঠনটা করলো, সে বলবে আমি নির্দোষ। সে যদি নির্দোষ হয় তাহলে আমি নির্দোষ, আর সে যদি দোষী হয় তাহলে বলবে কি আমি দোষী। তো যাই হোক, এই যে চার্জ গঠনটা আছে, এই চার্জ গঠনটা আছে কত ধারায়, 242। আর সেম কাজটা দায়রা আদালত করে কততে, দেখেন 265 ঘ বা 265D। 265 ঘ ধারায় দায়রা আদালত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করে থাকে। আমরা চলে আসি পরেরটাই, দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড, কনভিকশন অন প্লি অফ গিলটি। যারা ভাইবা পরীক্ষার্থী, বাট মানে আপনারা রিটেনের রেজাল্টের দোলা চলে আছেন যে আমি কি রিটেন পাস করব কি করব না, লিখিত পড়বো নাকি ভাইবা করবো, এটা নিয়ে কনফিউশনে আছেন, এবং রেজাল্টের আগ পর্যন্ত ভাবছেন যে আগে ওই পাশ দিয়ে সারাই আসুক তারপরে পড়বানি। রুবেল আছে, আমাদের রহিম আছে, অনেকেই আছে। তো তাদের জন্য এই যে কনভিকশন অন প্লি অফ গিল্ট, এটা গুরুত্বপূর্ণ ভাইবার জন্য। এটা প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। প্লি অন কনভিকশন অন প্লি অফ গিল্টি। প্লি অফ গিল্টি আসলে কি? প্লি অফ গিল্টি মানে হলো চার্জ গঠনের সময় যদি দোষ স্বীকার করে, এটা বলে প্লি অফ গিল্টি, দোষ স্বীকার। বাংলায় 164-তে যেটা আছে ওটাও দোষ স্বীকার, 243-এ যা আছে এটাও দোষ স্বীকার। বাট ইংরেজিতে 164-এ যেটা করে এটার বলে কনফেশন, আর 243-এ যেটা করে এটার বলে প্লি অফ গিল্টি। কি বলেন? প্লি অফ গিল্টি। এই একজন লিখছে কথা মাঝে মাঝে আটকে যায় স্যার,
আপনাদেরও কি সবার আটকে যাচ্ছে বলেন তো? না স্যার, Clear. ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে আপনার সমস্যা যা ইচ্ছে। আচ্ছা শুনেন, প্লি অফ গিলটি তাহলে কাকে বলে? যে চার্জ গঠনের সময় দোষ গঠন, তাকে জিজ্ঞাসা করলো যে বিথিকা আপনার বিরুদ্ধে এত এত দ্বারা চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? তখন সে যদি বলে যে আমি দোষী, এটা বলে হচ্ছে প্লি অফ গিলটি। আর মামলায় চার্জ গঠনের আগে যখন মামলা তদন্ত পর্যায়ে আছে, তখন ম্যাজিস্ট্রেটের কাছে আপনি নিজের ইচ্ছায় বলতেছেন যে আমি অমুকরে দোষ, আমি অমুকরে হত্যা করছি, এবং ম্যাজিস্ট্রেট যেটা রেকর্ড করতেছে এটা বলে 164। বাংলায় দুটোরই দোষ স্বীকার করে, বাট ইংরেজিতে টার্ম আলাদা। এখন যদি বলে যে কনফেশন এন্ড প্লি অফ গিল্টির মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। কনফেশনের উপর ভিত্তি করে সাথে সাথে কিন্তু সাজা দেওয়া যায় না। 164 এর সাথে সাথে সাজা দেওয়া যায় না, কিন্তু প্লি অফ গিল্টিতে সাথে সাথে সাজা দিতে পারে, তবে বাধ্য না, দিতেও পারে নাও পারে। এই হচ্ছে প্লি অফ গিল্টি। এই যে দেখেন, চার্জ গঠনের পরে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে 243 ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে দণ্ডিত করতে পারেন। ওই যে কারণ দর্শানোর সুযোগ দিয়ে কি করবেন? দণ্ডিত করতে পারেন। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে, মানে সে যদি কি দোষ স্বীকার করে, তাহলে দোষ স্বীকার করার সাথে সাথেই তারে কিন্তু সাজা দিবে না। আগে বলবে যে আপনি তো দোষ স্বীকার করলেন, কেন আপনারে দণ্ড দেওয়া হবে না বলেন, কেন আপনারে দণ্ড দেওয়া হবে না বলেন। অর্থাৎ 243 ধারায় দোষ স্বীকার ভিত্তিতে দণ্ড দেওয়া আন্ডারলাইন করেন, বিবেচনামূলক। একজন ব্যক্তি সে গিল্টি প্লিড করছে যে আমি দোষী, তাহলে কি তার সাথে সাথে সাজা দিবে? না, তার আগে কি বলবে যে কেন আপনারে সাজা দেওয়া হবে না, আপনি কারণ দর্শান। যদি কারণ দর্শাতে ব্যর্থ হন তাহলে আপনাকে কি দেওয়া হবে? সাজা দেওয়া হবে। এখন এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এই দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দেওয়া কি বলেন? বিবেচনামূলক। সাধারণত যে মামলাগুলো গুরুতর প্রকৃতির, ধরেন 302 ধারার মামলা বা বড় বড় যে অপরাধের সাজা বেশি, এই সকল অপরাধে আপনি যদি চার্জ গঠনের সময় দোষ স্বীকার করেনও, আপনারা কিন্তু ভাই দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিবে না, দিবে না। কিন্তু যেগুলা ছোটখাটো অপরাধ, ধরেন ওই যে করোনারিকে নিয়ে হোটেলে ধরা খাইছে, 290 ধারায় দণ্ডবিধি, পাবলিক নুইসেন্স, বা যেগুলো ছোটখাটো অপরাধ, ওই জায়গায় অপরাধের মাত্র আছে 200 টাকা অর্থদণ্ড বা 1 দিন কারাদণ্ড, এই টাইপের। এইগুলাতে জিজ্ঞেস করে আপনি কি দোষী নাকি নির্দোষ। যদি বলে আমি দোষী, তাহলে সাথে সাথে তার 200 টাকা দিয়ে ওই জায়গায় মামলা শেষ। কিন্তু যদি বলে আমি নির্দোষ, তাহলে ওই মামলা আবার কি হবে? মানে চার্জ গঠন করে বিচার হবে, তাহলে আরো কয় তারিখ তার আসা লাগবে। বুঝতে পারছেন তো? তাহলে কেন হবে না? কেন কথা শুনেন না? ওই সময় শাস্তি হলো 200 টাকা, তাহলে দোষ স্বীকার করলো 200 টাকা দিয়ে যাও, বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, বড় ধরনের উপরে দেওয়া হবে না। জি জি বলেন। জি 3-4 গাড়ি এখন কোন ধারায় মামলা দিচ্ছে সেটা হলো ব্যাপার। আমাদের বর্তমানে এই যে হোটেলে 290 ধারায় দণ্ডবিধি, 290 ধারায় পাবলিক নুইসেন্সের শাস্তি, 290 ধারায় তাদেরকে ওই চার্জ গঠন কইরা তারা জিজ্ঞেস করে যে আপনি কি দোষী নাকি নির্দোষ, আর 290 ধারায় শাস্তি মাত্র 200 টাকা। তখন সে বলে আমি দোষী, তখন 200 টাকা দিয়ে সে বাড়ি যায়, যে কয়দিন পর আবার যাওয়ানি, আপাতত ক্ষান্ত দিই কয়দিন। আমি একটু এক্সট্রা কথা বলছি। বলেন। তো এই যে ঈদ আছে, যখন প্রথম তারিখে 235 শিকার আছে, আজকে ভিডিও আসলে কোর্টে আসে বলতেছে হ্যাঁ, সামারি ট্রায়াল করে ওইটাই, সাথে সাথেই ওই দিনই সবকিছু করে ফেলে। জি কি হোসেন মোল্লা? আচ্ছা ধরে লাভ কি? ধরে লাভ হচ্ছে ওই যে মান সম্মান শেষ হয়ে যাচ্ছে। ধরেন একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ, তারা একজন আর একজনের সাথে সম্পর্ক করতেই পারে, এটা ধর্ষণ হয় না, এটা ব্যভিচারও হয় না। যদি ধরেন ও অবিবাহিত, পুরুষ বিবাহিত অবিবাহিত এটা তো অপ্রাসঙ্গিক। আর মহিলা যদি অবিবাহিত হয় তাহলে সে একজন পুরুষের সাথে সম্পর্ক করলে এটা ধর্ষণও হচ্ছে না, এটা কি ব্যভিচারও হচ্ছে না। বাট তারা দুইজন ধরা খাইছে একটা আবাসিক হোটেলে, এই আবাসিক হোটেলে ধরা খাওয়া মানে হচ্ছে এটা জনগণের শান্তি নষ্ট করতে, বিরক্ত করতে, জনমনে উদ্বেগ সৃষ্টি করতে, এটা হলো পাবলিক নুইসেন্স। বুঝছেন?
আমার আমার নিয়েন না, চালান দেন, তাই 10,000 পিস করে দিয়ে দাও। আচ্ছা ওরা তো আছে স্যার আমি আচ্ছা হ্যাঁ ওই কথা আবার লিখেন না, ও তো লেখছেন পরীক্ষার কথা আবার লিখেন না, বলেন না স্যার বলছে ওই কথা। বলো তো কত বলা, দেখেন তো 265 উয়া ধারায় দায়রা আদালত অভিযুক্ত ব্যক্তিকে দোষ স্বীকার ভিত্তিতে দণ্ড দিতে পারে। সেম কাজটা করে কয়ে তাই দায়রা আদালত। দায়রা আদালত। এবং এখানে একটা কথা, আমরা যখন আপিল করবো তখন জানবো যে দোষ স্বীকার ভিত্তিতে দণ্ড দিলে ওর বিরুদ্ধে আপিল করা যায় না। 212 ধারা দোষ স্বীকারের ভিত্তিতে, 412 ধারা সরি, দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিলে সেটার বিরুদ্ধে আসামি আপিল করতে পারবে না। তাহলে আসামি আপিল করতে পারবে না, তবে আবার আপিল পারবে যদি ওই দণ্ডের যৌক্তিকতা ক্ষেত্রে, যেরকম দণ্ড দেওয়ার কথা 1 মাস দিয়ে দিছে 2 মাস, দেওয়ার কথা 200 টাকা, ম্যাজিস্ট্রেট লেখছে আবেগে 600 টাকা আছে, তাইলে আবার কি করা যাবে? আপিল করা যাবে। তাহলে বিথিকা বলেন, গিলটি প্লিড আর কনফেশন এই দুইটার কি এক জিনিস কিনা, পার্থক্য বলেন, পার্থক্য বলেন। একই তো মনে হলো, আরো পার্থক্য বলেন। যখন করে তখন অলরেডি চার্জ গঠন করা হয়ে গেছে, বুঝছেন? এবং গিলটি প্লিডের সাথে সাথে তারা শাস্তি দিতে পারে, কিন্তু যখন 164 এ কনফেশন করে সাথে সাথে শাস্তি দিতে পারে না। আসেন আমরা চলে আসি তারপরের পর্যায়ে, সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য গ্রহণ, ধরেন দোষ স্বীকার করছে বা করে নাই, যাই হোক না কেন তার শাস্তি দেয় নাই, তাহলে চার্জ গঠন তো হয়ে গেছে, এখন সাক্ষ্য গ্রহণ হবে। এখন শুনে রাখেন যে দায়রা আদালতে যান বা ম্যাজিস্ট্রেট আদালতে যান, চার্জ গঠনের পরে ওই জায়গায় মোট 4টা ধাপ অনুসরণ করা হয়। প্রথম ধাপে হলো রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ হয়, মানে রাষ্ট্রপক্ষ যতজন সাক্ষী মানছে সেই সাক্ষীরা সাক্ষ্য দিবে, আসামি পক্ষের আইনজীবী তাদের কি করবে? জেরা করবে। তাহলে প্রথম ধাপে বলা যেতে পারে প্রসিকিউশন উইটনেস, মানে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য বা বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ। যখন রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যাবে, তারপরের যে ধাপ সেটা হলো 342 পার্ট 2 এক্সামাইন দ্য অ্যাকিউজড, আসামিকে পরীক্ষা করা। আসামিকে পরীক্ষা করা, কে পরীক্ষা করবে? আদালত। এতদিন পর্যন্ত এই যে রাষ্ট্রপক্ষের সাক্ষীর ক্ষেত্রে শুধু সাক্ষীরে প্রশ্ন করছে, সাক্ষীরে জেরা করছে, আর আসামি কাঠগড়ায় দাঁড়ায় আছে, আসামিরে কিন্তু একটা প্রশ্নও করে নাই, বুঝছেন? যখন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করা শেষ, তখন হলো পার্ট 2 এক্সামাইন দ্য অ্যাকিউজড। এখন আসামিরে প্রশ্ন করবে আদালত স্বয়ং। কে বলেন? আদালত স্বয়ং। আসামিরে আদালত প্রশ্ন করবে কত ধারায়? 342 ধারায়। এবং 342 ধারায় তারা জিজ্ঞেস করতে পারে যে কোনো প্রশ্ন, যে এতদিন ধরে যে সাক্ষ্য গ্রহণ করলো তোমার কি মতামত, তুমি কি আসলে অপরাধ করছো কিনা বা স্বীকার করো কিনা, যে যা খুশি তাই আদালত আসামির সেই প্রশ্ন করতে পারে। এবং তারে লাস্টে জিজ্ঞাসা করবে তুমি কি সাফাই সাক্ষী দিবা কিনা। সাফাই সাক্ষী মানে হলো নিজের নির্দোষ প্রমাণের জন্য সাক্ষ্য প্রদান করা। বাদী যেরকম সাক্ষীদের হাজির করতে, আসামিও সেরকম সাক্ষীদের হাজির করতে পারে বা নিজে নিজের পক্ষে সাক্ষী দিতে পারে যে আমি অপরাধ করি নাই। তো এই সাফাই সাক্ষী যদি সে দিতে চায়, তাহলে তাকে আবার আলাদা একটা দরখাস্ত করতে হবে 340 ধারায়, 340-এ, বুঝছেন? তো তাহলে চার্জ গঠনের প্রথম ধাপ হচ্ছে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, দ্বিতীয় ধাপ হচ্ছে আসামির পরীক্ষা 342, তৃতীয় ধাপ হচ্ছে সাফাই সাক্ষী। ফৌজদারি কার্যবিধির কত ধারা? 340, বুঝছেন? যখন সাফাই সাক্ষী শেষ, সাফাই সাক্ষী মানে হলো আসামি সাক্ষ্য দিবে যে আমি অপরাধ করি নাই, আসামির পক্ষে বিথিকা আছে, আসমা আছে, তারা বলবে যে না আরিফ কোনো অপরাধ করে নাই, এবং আসামির সাক্ষীর আবার জেরা করবে কে? বাদীপক্ষের আইনজীবী। এই হলো সাফাই সাক্ষী। এবং একটু আগে বললাম না ওই যে আসামি অন্যত্র ছিল, এই কাগজপত্র দিবে এখন এসে, সাফাই সাক্ষীতে এসে দিবে 340, সাফাই সাক্ষী দেয় 340-এ, কাগজপত্র কি দেবে 340? 40-এ, জি।
আগে আবেদন করতে হবে 340 ধারায় যে আমি সাফাই সাক্ষী দিতে চাই, বুঝছেন? আর সাফাই সাক্ষী সে দিবে কিনা এই প্রশ্নটা করে 342 ধারার সময়, যে আদালত যখন তারা পরীক্ষা করতেছে, পরীক্ষা করার পর তারা জিজ্ঞেস করছে যে আপনি কি সাফাই সাক্ষী দিবেন কিনা। যদি সে সাফাই সাক্ষী দিতে চায় তখন তাকে আবার দরখাস্ত করতে হবে 340 ধারায়। ওই সময় কাগজপত্র জমা করে আচ্ছা, জি আচ্ছা। এখন এই শুনেন, তাহলে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ গেল, আসামির পরীক্ষা গেল, সাফাই সাক্ষী গেল, তারপরে তা বলে যুক্তিতর্ক, আর্গুমেন্ট, যুক্তিতর্ক, আর্গুমেন্ট। এই 4টা ধাপ আর্গুমেন্টও যখন শেষ, পরের তারিখে দিবে রায়। রায় হয় দণ্ড হবে, নাইলে কি হবে, খালাস। বুঝতে পারছেন? তাহলে চার্জ গঠনের পরে যখন কোর্টে যাবেন, প্র্যাকটিক্যালি এই 4টা ধাপই দেখা যায়। চার্জ গঠনের পরে হয় হলো সাক্ষ্য গ্রহণ, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, তারপরে আসামির পরীক্ষা 342, তারপর সাফাই সাক্ষী 340, তারপর হচ্ছে আর্গুমেন্ট। তো ম্যাজিস্ট্রেট আদালত তো দোষ স্বীকার ভিত্তিতে দণ্ড দিচ্ছে 243, আর দোষ স্বীকার ভিত্তিতে যদি দণ্ড না দেয় তাহলে চার্জ গঠন করে বিচার টিচার শুরু হবে এবং রায়ের আগ পর্যন্ত যাবতীয় যা যা আছে সবকিছু ম্যাজিস্ট্রেট আদালত করে 244 ধারায়। কত ধারায়? 244 ধারায়। এই যে দেখেন, সাক্ষ্য গ্রহণ 244 ধারার মধ্যে ম্যাজিস্ট্রেট আদালত নালিশকারী বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ এবং আসামির পক্ষের সাফাই সাক্ষী, আত্মপক্ষ সমর্থনের সাক্ষ্য গ্রহণ, সাক্ষীকে সমন প্রদান ইত্যাদি করে থাকে। মানে রায় প্রদানের আগ পর্যন্ত যা যা আছে সবকিছু ম্যাজিস্ট্রেট আদালত করে থাকে। কত ধারায়? 244 ধারায়। 244। হ্যাঁ। অপরদিকে দায়রা আদালত এই কাজগুলোই করবে, বাট দায়রা আদালত ভিআইপি। দায়রা আদালতের আলাদা আলাদা ধারা আছে, উনি এক ধারায় সব করবে না। দেখেন, প্রথমে দেখেন 265 চ ধারা মধ্যে দায়রা আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবেন। প্রথমে দায়রা আদালত সাক্ষ্য গ্রহণের একটা কি দিন নির্ধারণ করবেন এবং রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো সাক্ষীকে উপস্থিত হতে বা কোনো কিছু হাজির করার জন্য প্রসেস ইস্যু করতে পারে। তাহলে দায়রা আদালত প্রথমত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য একটা কি নির্ধারণ করবে? দিন নির্ধারণ করবে। 265 চ। তারপরে দেখেন 265 স, দায়রা আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করবেন। ওই দিনে এসে তাদের সাক্ষ্য এবং জেরা সবই সম্পন্ন হবে। এটা বলছে 265 কত? স। তাহলে চতে হলো সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করতেছে, সতে হলো সাক্ষ্য গ্রহণ করতেছে। একটু 5 মিনিটের ব্রেক, তারপরে আবার আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠনের পর থেকে রায়ের আগ পর্যন্ত যা আছে সবকিছু শেষ করতেছে 244 ধারা। দায়রা আদালত সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করতেছে 265 চ এবং সাক্ষ্য গ্রহণ শেষ করতেছে 265 চ। আমরা চলে আসি খালাস অথবা দণ্ড। 245 ধারার মধ্যে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে খালাস অথবা দণ্ড প্রদান করতে পারে যখন বিচার শেষ। বিচার শেষ হওয়ার পরে উনি তো যে কোনো দুইটা জিনিসই করবেন। যদি দোষী সাব্যস্ত পায় তাহলে দিবে দণ্ড, দোষী সাব্যস্ত না পেলে দিবে কি? খালাস। তো ম্যাজিস্ট্রেট আদালত সেম কাজটা করে থেকে কত ধারায়? 245 ধারায়। আমরা চলে আসি দায়রা আদালতের ক্ষেত্রে। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের সাজা দেওয়ার মতো পর্যাপ্ত কারণ না থাকলে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দান ব্যতি রেখেই 265 জ ধারার মধ্যে দায়রা আদালত আসামিকে খালাস দিতে পারে। 265 বর্গীয় জ। কত বলেন? বর্গীয় জ। এই খালাসটা একটু ইম্পর্টেন্ট। এটা বলছে যে আমরা জানি যে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে পরের ধাপ হচ্ছে 342 বা সাফাই সাক্ষী, কিন্তু এই জায়গায় 265 সতে সাক্ষ্য গ্রহণ করার পরে আদালতের কাছে মনে হচ্ছে যে যে সাক্ষ্য দিছে তাতে আসামিরা আর সাফাই সাক্ষী দেওয়ার দরকার নাই, এমনিতেই আসামির খালাস দেওয়া যাচ্ছে। তাহলে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে খালাস দিবে সাফাই সাক্ষী বা যুক্তিতর্ক ছাড়াই। সেটা কত? 265 জ। 265 জ। বুঝছেন? আর যদি মনে করে যে না, রাষ্ট্রপক্ষ যে সাক্ষ্য দিতে তাতে আসামির দণ্ড বা খালাস কি দিবে এখনো নিশ্চিত না, তাহলে সেই ক্ষেত্রে পূর্বের ধারা অনুসারে আসামিদের খালাস প্রদানের পর্যাপ্ত কারণ না থাকলে 265 জ ধারা অনুসারে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান জানাবেন। তাহলে পর্যাপ্ত কারণ যদি না থাকে তাহলে তারে আসামিদের আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানাবেন 265 কততে? জ।
খালাস দিচ্ছে 265 বর্গীয় জ। যদি খালাস না দেয় তাহলে আত্মপক্ষ সমর্থনের আহ্বান মানে সাফাই সাক্ষী জানার জন্য আহ্বান জানাচ্ছে 265 কত জ। এরপরে 265 বলতেবেন ইও ধারা অনুসারে দায়রা আদালত প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক আর্গুমেন্ট শ্রবণ করবেন। তাহলে যুক্তিতর্ক শ্রবণ করবেন কততে 265 কত ইও। মানে হলো আগে ওই যে চতে হলো সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করলো, ছতে হলো সাক্ষ্য গ্রহণ করলো, জতে খালাস দেয় নাই, তাহলে জতে আত্মপক্ষ সমর্থনের জন্য তারে সাফাই সাক্ষী নিল, ইওতে এসে কি নিল যুক্তিতর্ক। তাহলে যুক্তিতর্ক শেষে রায় দিবে। 265 ট ধারা অনুসারে দায়রা আদালত আসামিকে খালাস অথবা দণ্ড প্রদান করবেন। তাহলে দায়রা আদালতের খালাস আছে দুই জায়গায়, 265 জ আর 265 ট। বুঝেন কিনা? জতে হলো শুধু খালাসই দেয়, আর টতে এসে খালাসও দিতে পারে অথবা কি দণ্ড দিতে পারে। সো আমি মনে রাখবো জট। তো যদি বলেন যে দুই জায়গা খালাস দেওয়ার কারণ কি, এক জায়গায় হলো রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করে এই খালাস, আত্মপক্ষ সমর্থনের দরকার নাই, যুক্তিতর্কের দরকার নাই, আর সবকিছু শুনে মিলে খালাস হচ্ছে 265 ট, বা সবকিছু শুনে মিলে দণ্ড হচ্ছে 265 ট। 342 তো অনুসরণ করবে কি কি আছে, বাট এটা হলো দায়রা আদালতের ধারা, এর ভিতরেই 342 আগে ওই যে এক ফাঁকে সাফাই সাক্ষীর আগে 342 হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা কথা আছে যে 265 ছ ধারায় আসামির পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামির পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করে 265 কত ধারায়? ছ ধারায়। মানে হলো ওই যে গতকাল যখন আমরা পড়তেছিলাম যে চার্জে পূর্ববর্তী দণ্ডের কথা উল্লেখ করে, মনে আছে? তাহলে চার্জে বলতেছে যে ইওর অনার এই আসামি আগেও চুরি করছে, তাইলে ওই আগের চুরির মামলায় সে 2 বছর কারাদণ্ড পাইছিল, চার্জে এই কথা উল্লেখ আছে। তাহলে সেই বিষয়ে তার সাক্ষ্য গ্রহণ করবে কত ধারায়? 265 ছ ধারায়। আমরা একটু মিলাই দেখেন, এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সেটা হলো ম্যাজিস্ট্রেট আদালতে বিচার পদ্ধতি 241 থেকে 250, অধ্যায় হচ্ছে 20। দায়রা আদালতের হচ্ছে 265 ক থেকে 265 ছ, অধ্যায় হচ্ছে 23। ম্যাজিস্ট্রেট আদালত 241 এ বলতেছে যে নিম্নের কার্য পদ্ধতি অনুসরণ করবে। নিম্নের কার্য পদ্ধতি মানে হলো 241 ক থেকে 250। দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে পিপি মামলা পরিচালনা করবে 265 ক, এবং পিপি সবার আগে বক্তব্য শুরু করবে 265 ক। এখন অব্যাহতির ক্ষেত্রে যদি আসি, ম্যাজিস্ট্রেট আদালত উভয় পক্ষের শুনে বাদী পক্ষের কাগজপত্র দেখে এবং আসামি পক্ষের কাগজপত্র দেখবে না, অব্যাহতি দিচ্ছে 241 ক। সেম কাজটা দায়রা আদালত করতেছে 265 গ। আর অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার কি? প্রিভিশন। অব্যাহতি যদি না দেয় তাহলে ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করতেছে 242, সেম কাজটা দায়রা আদালত করতেছে 265 ঘ। 265 ঘ চার্জ গঠনের সময় দোষ স্বীকার করলে, গিলটি প্লিড করলে শাস্তি দিচ্ছে 243, সেম কাজটা দায়রা আদালত করতেছে 265 কুয়া। শাস্তি দিতে কি বাধ্য? না, বাধ্য না। যদি সে গিলটি প্লিড না করে তাহলে তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, আসামি পরীক্ষা, তারপরে সাফাই সাক্ষী, যুক্তিতর্ক সবকিছু ম্যাজিস্ট্রেট আদালত করতেছে 244। কিন্তু দায়রা আদালত এক্ষেত্রে ব্যতিক্রম, উনি সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করতেছে 265 চ, সাক্ষ্য গ্রহণ করতেছে 265 খ। এখন খালাস অথবা দণ্ড, ম্যাজিস্ট্রেট আদালত বিচার শেষ হয়ে গেছে, তিনি খালাস অথবা দণ্ড দিবে 245-এ, খালাস অথবা দণ্ড 245। কিন্তু দায়রা আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে যদি খালাস দেয় তাহলে 265 জ। আর যদি দেখে যে না আসামিরে শোনার দরকার, তাহলে আসামিরে শোনার সুযোগ দেবে 265 জ। যুক্তিতর্ক হবে 265 ইও, যুক্তিতর্ক 265 ইও, এবং আসামিরে দণ্ড অথবা খালাস দিবে 265। এছাড়া পূর্ববর্তী দণ্ড যদি চার্জে উল্লেখ থাকে সেই বিষয়ে সাক্ষ্য গ্রহণ করবে 265 কত। সো এই যে আমরা যতটুকু পড়লাম, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে যে দায়রা আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন, তাহলে 265 ক থেকে 265 ঠ। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন 241 থেকে 250, যদিও 47, 48, 49 এখনো পড়ি নাই, পড়বো আলাদা। আর যদি তুলনামূলক আলোচনা আছে তাহলে কখনোই এই ছক আকারে লিখতে যাবেন না, ছক আকারে লিখতে গেলে দেরি হয়ে যায়, আমরা প্যারা আকারে লিখবো যে ধারাগত এইটা দ্বারা এক প্যারা শেষ, তারপরে
এই যে অব্যাহতি এইভাবে লিখবো আর কি। So, তারপরে স্যার 50 আগে লিখবো। না 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 তুলনামূলক মানে যদি আছে, ধরেন আমি বলবো যে ম্যাজিস্ট্রেট আদালতের অব্যাহতি দিছে 241 ক, দায়রা আদালতে দিছে, অপরদিকে দায়রা আদালতে দিছে 265 গ। এইভাবে তুলনামূলক। নেক্সট একটা এবার যে এটা আইছে যে হ্যাঁ এই ঘটনা আইছে তো হ্যাঁ আইতে আসবে এবার। আসবে না? হ্যাঁ। না, আসবে। আমি এবার এই ঘটনা দুবার লিখছি, এই লিখছি ওইভাবে লিখছি, কিন্তু আমাদের সবকটি লিখছি। আচ্ছা, এখন দেখেন আমরা চলে আসি 248, সরি 247, 8 নাম্বার আর কি, নালিশকারীর অনুপস্থিতি, নন অ্যাপিয়ারেন্স অফ কমপ্লেইনেন্ট, নন অ্যাপিয়ারেন্স অফ কমপ্লেইনেন্ট। 247 ধারা অনুসারে সমন মামলায় নালিশকারীর অনুপস্থিতির জন্য ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে খালাস প্রদান করতে পারেন। এছাড়া নালিশকারী সরকারি কর্মকর্তা হলে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে কি দিতে পারে? অব্যাহতি দিতে পারে। এই জায়গায় একটু মানে সংশোধন হবে। এই জায়গায় 247 ধারায় সমন মামলা লিখছে না, এই জায়গায় লেখেন যে কোনো নালিশি মামলায়, যে কোনো নালিশি মামলায়। সমন মামলা কাটা 247 ধারা 2025 সালে সংশোধনীতে সংশোধনী আসছে, যে আগে ছিল যে মামলা আগে সমন ইস্যু করছে শুধু সেই মামলা, কিন্তু এখন যে কোনো নালিশি মামলা, যে কোনো সিয়ার মামলা, যে কোনো নালিশি মামলা লেখা। বুঝছেন? এটা হলো যে ধরেন একটা নালিশি মামলা দায়ের করছেন, দায়ের করার পরে ওই মামলা সমন দেখ বা না দেখ, তদন্ত অনুসন্ধান পর্যায়েও থাকতে পারে, আবার ওয়ারেন্টও কি দিতে পারে। এখন যিনি মামলা করছেন তিনি ওই মামলায় নালিশকারী আর হাজির হয় না, নালিশকারী আর কি হাজির হয় না, তাহলে ওই মামলা খারিজ করে দিয়ে আসামির কি দিবে? খালাস দিবে। কত ধারায়? 247 ধারা শুধুমাত্র সিয়ার মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া দেখেন নালিশকারী সরকারি কর্মকর্তা হলে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারেন। কি কর্মকর্তা হলে? সরকারি কর্মকর্তা। ধরেন সে একজন ওই পুলিশ, ওই যে 160 ধারার জন্য সে দণ্ডবিধি 174 ধারায় নালিশি মামলা করছে, যে তারে আমি তদন্তকারী কর্মকর্তা হিসেবে সমন দিছিলাম, সে আমার কাছে হাজির হয় নাই, তাহলে তার বিরুদ্ধে মামলা করছে 174 ধারায়, সে সরকারি কর্মকর্তা, তখন আদালত তারে নালিশকারী হিসেবে হাজির হতে কি দিতে পারে? অব্যাহতি দিতে পারে। অপরদিকে ডান সাইডে দেখেন দায়রা আদালতের এরূপ কোনো বিধান নেই, মানে দায়রা আদালতের ক্ষেত্রে নালিশকারীর অনুপস্থিতির কারণে কোনো মামলায় আসামিকে খালাস দেওয়ার কোনো বিধান নাই। তো আজকে আপনারা এই পর্যন্তই আমরা পড়বো, আগামীকাল সকালে চলে আসেন। আগামীকাল আমরা এই প্রশ্নটা, এই যে বাদ বাকি 248, 49, 50 বিবিআই, তারপরে অব্যাহতির প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ, মিস করা যাবে না। যে কোনো জিনিসের সফল হওয়ার পূর্ব শর্ত হলো কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। আপনি বাসায় বসে পড়েন আর না পড়েন, অ্যাটলিস্ট আমার এই জায়গায় রেগুলার আসবেন, এইটুক যাতে আপনার মানে ধারাবাহিকতা থাকে। তো এই আর কি, ভালো থাকেন। যদি কোনো অনলাইনে প্রশ্ন থাকে, অফলাইনে কোনো প্রশ্ন থাকে করেন। আমরা এই প্রশ্নটা আজকে কমপ্লিট করতে পারি নাই, আগামীকাল ইনশাল্লাহ বিস্তারিত আরো আলোচনা করব। বিশেষ করে 248, 49, 50 এগুলা খুবই মানে গুরুত্বপূর্ণ। 250 ধারা মেজর চেঞ্জেস আসছে 2025 সালের সংশোধনীতে, সেটা বিস্তারিত আলোচনা করব। এই আর কি। আগে যে সমন দিতে কি থাকতো? হ্যাঁ তদন্ত থাকা অবস্থায় যদি থাকে না, এখন যে কোনো মামলায়, এখন আপনার কাছে এটা হয়তো বা মনে পড়তেছে না, মানে সূক্ষ্ম পার্থক্য। এখন এবার সংশোধন করছে যে এখন যে কোনো মামলা, ওই মামলাটা সিয়ার মামলাটা যে স্টেজেই থাক না কেন, আর মামলা যেভাবেই শুরু হোক না কেন। অনলাইনে যারা আছেন, যাদের বকেয়া টকে আছে, ভর্তি হন নাই, দ্রুত ভর্তি হন। আমি আপনাদের সিআরপিসি শেষ হলে আমাদের গ্রুপ ছোট করে ফেলবো, কারণ তখন বুঝতে পারবো কারা ক্লাস করবে কারা করবে না। 2 জন করলেও ওয়েলকাম, 1 জন করলেও ওয়েলকাম, বাট গ্রুপে এতজন আছে, ক্লাস করে মাত্র 12-13 জন, এটা আনফরচুনেট। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।